ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি কি আলোচনা করব। তো দেখো ঘটনাটা, আজকে আমরা আলোচনা করছি, তোমরা জানো যে WBCS প্রিলিমিনারি 2020 রেজাল্ট আউট হয়েছে প্রিলিমসের। তো যারা পাশ করেছো তোমরা 4690 জন পাশ করেছো। ওকে, তো এই 4690 জনকে আমার অনেক অনেক শুভকামনা থাকলো তাদের জন্যে। এবং যারা কৃতকার্য হতে পারোনি, অর্থাৎ যারা পাশ করতে পারোনি, তাদের জন্য আমার অনেক 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 বেশি বেশি শুভকামনা থাকলো যে তোমরা পরবর্তী সময় ভালো করে পড়াশুনো করো। দেখো, WBCS পরীক্ষাটায় পাশ না করতে পারাটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় অ্যাকচুয়ালি। মানে ঘটনাটা আমি এমনভাবে বলতে চাইছি যে WBCS হচ্ছে একটা রাজ্যের সবথেকে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষায় তুমি পাশ করবে, চাকরি পাবে, তুমি একজন সিভিল সার্ভেন্ট হবে। তাই যারা পাশ করতে পারোনি তাদের মন খারাপ করার কোনো কথাই নয়। তারা আবারও পড়ো, নতুন উৎসাহ নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আবারও শুরু করো। ঠিক আছে, তোমাদের অবশ্যই তোমরা পাশ করতে পারবে, কেন নয়। আজ এবছর করলে না, সামনের বছর ট্রাই করো, সে বছর না হলে তারপরে বছর ট্রাই করো। আসলে চেষ্টা করতে তো ক্ষতি নেই, একটা সময় জয় হবেই। তবে একটা কথা তোমাদের বলি, যারা আজকে পাস করতে পারলে না তারা একটুখানি রিয়ালাইজ করার চেষ্টা করো যে তোমাদের কোন কোন কারণের জন্যে তোমরা আজকে ফেলটা করলে। ঠিক আছে, মানে বলতে চাইছি একটু সেলফ রিয়ালাইজেশন না থাকলে কিন্তু যে কোনো পরীক্ষাই পাশ করা সম্ভব নয়। একটু সেলফ রিয়ালাইজেশন কিন্তু খুবই দরকার। তাই তোমাদের মধ্যে সেলফ রিয়ালাইজেশনটা হোক, তোমরা সেই সেলফ রিয়ালাইজেশনটা করো যে কেন তোমার এমনটা হলো, কেন পাশ করতে পারলে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই কাট অফের মানে প্রিলিমিনারির যে রেজাল্ট তার একটা তুলনাত্মক বিশ্লেষণ করব। 2018, 19, 20 এই পরপর 3টে বছরের প্রিলিমিনারির কাট অফ নিয়ে আমি আজকে তোমাদের বিশ্লেষণ করব। আর তার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু টিপস দেব। মনে রেখো, আমি তোমাদের 8খানা টিপস দেবো, আর সেই 8খানা টিপসকে তোমরা যদি ফলো করো, সত্যি বলছি যে কোনো পরীক্ষায় পাশ করা কিন্তু সম্ভব। ওকে, আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি সামান্য কয়েকটা কথা বলে দিই যে WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে GS সেকশন পড়াচ্ছি, অর্থাৎ জেনারেল স্টাডিজ মেইনলি ফোকাসড অন WBCS। আর যদি কেউ আমার থেকে ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে চাও, ইংলিশ অ্যান্ড ম্যাথ যদি আমার থেকে কেউ শিখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন। তো সেই চ্যানেলটিকেও তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এক্সাম সলিউশন চ্যানেলে আমি কিন্তু ইংলিশের গ্রামারের লেকচার সিরিজ কমপ্লিট করে রেখেছি, সেখানে ভোকাবুলারি চলছে। ওকে, তো খুব ভালো কম্প্যাক্ট ক্লাস কিন্তু দুটো চ্যানেলেই হচ্ছে। সময়ের অভাবের জন্য হয়তো আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, তবুও কিন্তু আমি তোমাদের যতটুকুন ম্যাটেরিয়াল দিচ্ছি এইগুলো কিন্তু সত্যি তোমরা ইউটিউব খুঁজে দেখো, ফ্রি অফ কস্ট কোথাও পাবে না। আমি চেষ্টা করছি তোমাদেরকে মানে আমি যতটুকুন আমার মধ্যে যে সামান্য জ্ঞানটুকুন আছে সেটুকুন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, তোমরা বিভিন্ন ধরনের কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। কিন্তু আমি দেখি 100 জনের মধ্যে একজন এমন একটা কমেন্ট করে যে কমেন্টটা একজন শিক্ষকের সঙ্গে এমন কমেন্ট করা উচিত নয়। আমি কিন্তু কি করি, তাদের পার্মানেন্টলি ব্লক করে দিই। অর্থাৎ কি, যে তারা আর আমার চ্যানেলে কোনো দিনই আসতে পারবে না, বা আমার চ্যানেলটাকে কোনো দিনই তারা ভিজিট করতে পারবে না। তাই একটা কথা মাথায় রেখো যে তুমি যখন কোনো কথা বলছো, তুমি একজন শিক্ষকের সঙ্গে কথা বলছো, এটা কিন্তু মাথায় রাখবে। আর একটা কথা বলে দিই এর সঙ্গে সঙ্গে যে তোমাদের বেশি সময় আমি নিচ্ছি না, কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে এবং গোটা ভিডিওটাই দেখতে হবে। কারণ একটু একটু করে তোমাদের এই কথাগুলো না শুনলে না তোমাদের কানে অ্যাকচুয়ালি জল যাবে না। ভালো করে বোঝো, কারণ কি, যতটা তোমরা শুনবে ততটাই তোমরা মোটিভেট হবে, আর মোটিভেশনই মানুষকে বেঁচে থাকার শক্তি যোগায়। ঠিক, তো সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের এখানে করছি। তো ভিডিওটি কমপ্লিটলি দেখবে, এটা আমি আশা করছি। আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন শিক্ষকের সঙ্গে কথা বলছো, ভদ্রতা বজায় রেখে কথা বলবে। হ্যাঁ, মানে সমালোচনা মানুষ কেন করবে না, অবশ্যই সমালোচনা করবে, কিন্তু তার মধ্যে যেন বাজে শব্দ ব্যবহার তোমরা না করো। ঠিক আছে, যদি কোনো অসাংবিধানিক কথা বা বাজে কথা স্লাং ইউজ করো, আমি কিন্তু তাকে পার্মানেন্টলি ব্লক করে দিই। তো আমার এই চ্যানেলের বয়স যতদিন হলো, মার্চ মাসে করেছিলাম, মার্চের 30 তারিখ বোধ হয়, তখন থেকে এই পর্যন্ত আমি দেখেছি 2টো ছেলেকে আমি পেয়েছি যাকে আমি পার্মানেন্টলি ব্লক করে দিয়েছি, যারা মানে বাজে শব্দ, অপশব্দ ব্যবহার করেছিল। তো তোমরা এটা বলছি, তোমরা খুব ভালো কমেন্ট করো সত্যি, কিন্তু কমেন্ট করলে অবশ্যই ভদ্রতা বজিয়ে রেখে করবে। তো যাই হোক, এখানে আমি লিখে রেখেছি ভয় নয়, করতে হবে জয়। তোমরা এখন এর পরের স্লাইডে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে 2018, 19, 20তে কীভাবে কাট অফের ডিফারেন্সটা হয়েছে। 2020 সালে যে কাট অফটা এসছে, এই কাট অফটা WBCS এর ইতিহাসে এই প্রথম।
মানে এত হাই কাট অফ কখনোই হয়নি। এর পেছনে কতগুলো কারণও আছে, সেগুলো আমি কিন্তু ডিসকাস করছি। দেখো, আগে কি হতো, রাজ্যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট টাইম মতন হতো। যেমন স্কুল সার্ভিসের রিক্রুটমেন্টটা টাইম মতন হতো, যাতে কি হতো, স্কুল সার্ভিসে যারা পড়াশুনো করে, ভালো করে বোঝো, যে সমস্ত ক্যান্ডিডেট স্কুল সার্ভিসের জন্য পড়াশুনো করে তারা কিন্তু অন্য কোনো এক্সামিনেশনের জন্য পড়াশুনো করে না। কেন হয় সিস্টেমটা? মনে করো যে স্কুল সার্ভিসের জন্য পড়াশুনো করছে, তার যে স্পেশাল সাবজেক্ট সে সেটাকে নিয়েই পড়াশুনো করছে। কিন্তু এই স্কুল সার্ভিস পরীক্ষাটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে, নিয়মিত না হওয়ার জন্যে, সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোও কিন্তু ডব্লিউবিসিএসের দিকে ঝুঁকে চলে আসছে। আমি আগের দিন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম এবং তার সাথে সাথে বলেছিলাম যে বিভিন্ন বিটেক করা স্টুডেন্ট তারা কি করছে, তারা তাদের ইঞ্জিনিয়ারিংটাকে কমপ্লিট করে ফেলছে। কমপ্লিট করার পরে তারা ভালো প্লেসমেন্ট পাচ্ছে না। দেশের এমনই অবস্থা, ভালো প্লেসমেন্ট না পাওয়ার জন্যে তারা দেখছে যে সরকারি চাকরি যেগুলো রেগুলারিটি মেনটেন করে চলে, যেমন ডব্লিউবিসিএস পরীক্ষাটা, এটা যেভাবেই হোক এটা কিন্তু একটা নির্দিষ্ট রেগুলারিটি মেনটেন করে চলে অন্য সমস্ত পরীক্ষার তুলনায়। আবার যদি কেন্দ্র সরকারের কথা বলি, সেখানে আমরা দেখব এসএসসির পরীক্ষাগুলোও কিন্তু রেগুলারিটি মেনটেন করে চলে। আমরা যদি ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দেখি, সেখানেও দেখব যে তারা রেগুলারিটি মেনটেন করে চলে। তো এই হাতে গোনা কয়েকটা পরীক্ষা রয়েছে, এরা যেহেতু রেগুলারিটি মেনটেন করে চলে, তাই ছেলেমেয়েরা কিন্তু এইটার উপরে ফোকাসড বেশি করছে। ঠিক আছে, যার কারণে তুলনাত্মক যারা একটুখানি আমি যেটা বলতে চাইছি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে নয়, বা যাদের পড়াশুনোর সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না বা নেই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু পড়াশুনো করতে একটু ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখানে একটা বড় কথা থাকে যে সেই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে কম্পিট করছে কারা, যাদের অর্থর অভাব রয়েছে, বা যাদের ইনফ্রাস্ট্রাকচার অভাব রয়েছে, বা যারা একেবারে গ্রামের দিকে বাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোচিং সেন্টার পাওয়া বা ভালো গাইডেন্স পাওয়াটা কিন্তু তাদের কাছে দুরূহ হয়ে যাচ্ছে। অথচ যারা কিনা এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, যাদের হাতের কাছেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তারা কিন্তু এটাকে ভালো করে ইউটিলাইজ করছে। আর সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন কাট অফটা একটু হাই লেভেলে চলে যাচ্ছে। এবং এতে আমি বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়াশুনো করছে তারাও কিন্তু নিজেদের কষ্ট পরিশ্রমটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে, যার কারণেই কিন্তু এই কাট অফটা হাই হচ্ছে। ওকে, তো মাথায় রাখো তোমাদের কি করতে হবে, আমি নেক্সট এই ভিডিওর শেষের দিকে অবশ্যই বলবো। আমি 8খানা সাজেশন তোমাদেরকে দেবো, সেটা দেখার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কাট অফের আমি ডিজাইন এখানে করে রেখেছি। 2018 সাল। আর একটা কথা কি, কাট অফ হাই হওয়ার পেছনে ভ্যাকান্সিটাও বড় গুরুত্ব রাখে, মাথায় রেখো। কাট অফ যত ভ্যাকান্সি কম থাকবে, কাট অফ তত হাই হবে। যেমন 2020-তে ডেকেছে হলো 4690 জনকে, 2019-এ ডেকেছিল প্রায় 7000 মতন, আর 2018-তেও ডেকেছিল 6.5K প্লাস এরকম ডেকেছিল, বোঝা গেল? তার মানে হচ্ছে যে দেখতে পাচ্ছ যত ভ্যাকান্সিটা কম আসবে, যত ভ্যাকান্সি কম থাকবে, জেনারেলি ডব্লিউবিসিএস পরীক্ষায় কিনা এই 500-এর কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু থাকে প্রত্যেক বছর। কোনো বছর 500 থেকে কম থাকে, কোনো বছর 500-র কাছাকাছি এরকম থাকে। কি তুমি একটা যদি একটা অ্যাকচুয়াল ফিগার ধরতে পারো, তো 500-কে তুমি ধরে রাখতে পারো। তো যত কাট অফ কম, যত ভ্যাকান্সি কম হবে, কাট অফ তত হাই হবে। হ্যাঁ, তো তোমরা দেখো 2018 সালে জেনারেলদের কাট অফ কত ছিল? জেনারেলদের কাট অফ ছিল কিন্তু 97.67, সেটা 2019-এ গিয়ে হয়ে গেল কত? 105.3। বুঝতে পারছো যত বছর, এক বছরের মধ্যেই কত বেড়ে গেছে? এক বছরের মধ্যে প্রায় 8 মার্ক বেড়ে গেছে। তারপরে দেখো একবারে এসে 2020-তে একবারে দেখো কত বেড়ে গেল, কল্পনা করতে পারছো? 127। এর কম্প্যারিজন যদি করো তুমি, 22 মার্ক বেড়েছে। 2019-এর থেকে 2020-তে এসে 22 মার্কের ইনক্রিজ, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। ঠিক আছে, যদিও ভ্যাকান্সিটা বিরাট বড় ফ্যাক্টর, তবু আমি বলবো ভ্যাকান্সি যদি একটাই থাকে, এমন কল্পনা করে চলো এই একটা ভ্যাকান্সি তোমার জন্যই রয়েছে, এমন মেন্টালিটি তৈরি না করতে পারলে কিন্তু সফলতা আসবে না। আবার দেখো ওবিসিদের ক্ষেত্রে 2018 সালে কাট অফ ছিল ওবিসি এর ক্ষেত্রে 96, সেটা 2019-এ গিয়ে হয়ে গেল 101, এবং সেটা 2020-তে 1 লাফে চলে গেল 119। ওবিসি বি এর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটলো, কিন্তু কাট অফটা 2020-তে এসে হয়ে গেল 122। এসসিদের ক্ষেত্রে 2018-তে ছিল 89, সেটা কিনা 2019-এ এসে হয়ে গেল 96, এবং হঠাৎ করে 2020-তে এসে হয়ে গেল 113। বুঝতে পারছো ফারাকটা অনেক বড় ফারাক। এসটিদের জন্য ছিল 68, 2018-তে
19 হয়ে গেল 73, আর 20-তে হয়ে গেছে 98। তার মানে কি, যত দিন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন লেভেলটা একটু হাই হচ্ছে। এবার এই কম্পিটিশন লেভেলটা হাই হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। কি কারণ রয়েছে? আমাদের একটা প্রবণতা রয়েছে, আমাদের একটা ঝোঁক রয়েছে। তোমরা যারা আমাকে ফোন করো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করো যে স্যার নোট কি পাওয়া যাবে। একটা কথা ভালো করে বোঝো ভাই, নোট তোমরা কেন জিজ্ঞেস করো আমার থেকে, আমি এটাই বুঝি না। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার কোনভাবে কি পড়াশুনো করা যায়, কিন্তু তোমরা আমাকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ফোন করেই জিজ্ঞেস করো নোট কি পাওয়া যাবে। একটা কথা শুনে রাখো, নোট দিয়ে তুমি কি করবে? আমি যে নোট তৈরি করেছি সেটা আমি পড়াশুনো করে আমার মতন আমি নোট তৈরি করেছি, যেটা তোমাদেরকে আমি পড়াচ্ছিও। তাহলে আমার পড়াশুনো করা নোট দিয়ে তুমি কি আমারগুলো ঘটনাগুলো বুঝতে পারবে? আমি যে নোটটা তৈরি করেছি সে নোটটা তো আমি পড়াশুনো করে তৈরি করেছি, তাই না? মানে ওই নোটটা তো আমার একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে আমি যদি সেই সংক্ষিপ্ত রূপ আমি যদি গোটা বইটা না পড়তাম, তাহলে তো আমি আর সংক্ষিপ্ত রূপটা তৈরি করতে পারতাম না। তো এটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা যারা নোট 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 করে নোটের খোঁজাখুঁজি করছো, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালের খোঁজ করছো, এটা করো না কখনোই। দিনে দিনে কেমন প্রশ্ন হচ্ছে দেখো। আগে যদি আমি প্রশ্নের প্যাটার্ন দেখতাম আমি দেখো হিস্ট্রি দিয়েই বলি। যেমন আগে কোয়েশ্চেন হতো যে সিন্ধু সভ্যতার এমন একটা সাইটের নাম বলো যেখানে প্রসিদ্ধ বন্দর ছিল। তোমরা চোখ কান বুঝে উত্তর করে দিতে লোথাল। কিন্তু এখন আর কিন্তু সেই ধরনের কোয়েশ্চেন করা হচ্ছে না। এখন কি করা হচ্ছে, ওই লোথাল সম্পর্কেই 4-5টা বাক্য দিয়ে বলা হচ্ছে নিম্নের কোনটা কোনটা ঠিক, মানে 1, 2, 3 ঠিক নাকি 2, 3 ঠিক নাকি সবকটা ঠিক। বুঝতে পারছো? তার মানে তোমার যদি সম্যক ধারণা কোনো একটা বিষয় সম্পর্কে না থাকে, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। আর একটা কথা বলে দিই যে তোমরা কেউ প্রিলিমিনারিকে টার্গেট করে এগিও না, তোমরা মেইনকে টার্গেট করে এগো, তাহলে দেখবে প্রিলিমিনারি এমনিই কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল কাট অফ। তাহলে আমি এই জন্যে আগের স্লাইডে একটা জিনিস লিখে রেখেছি এখানে, এই দেখো যে ভয় নয় করতে হবে জয়, মানে ভয় করো না। কাট অফটাকে হাই হচ্ছে, এর জন্য ভয় করে লাভ নেই। ভয় করলে কি হবে? কিছুই হবে না, তুমিই পিছিয়ে পড়বে। তাই মনের মধ্যে এমন একটা জেদ আনো যে আমার একটা ভয় নয়, জয় করতে হবে, আমাকে করতে হবে, আমি পারবো। ঠিক আছে? সবসময় নিজের উপরে একটা আস্থা রাখো, নিজের উপরে একটা বিশ্বাস রাখো, কারণ নিজেই সব, আমিই সব। একটা কথা মাথায় রাখবে, আমিই সব। দুটো কথা আছে, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে প্রত্যয়। মানে একটা হচ্ছে আত্ম অহংকার, একটা হচ্ছে আত্মপ্রত্যয়। আত্ম অহংকার যারা করে তাদের পতন হয়ে যায়, কিন্তু আত্মপ্রত্যয় যাদের থাকে তারা কিন্তু তাদের কখনো মানে পতন হয় না। আত্ম অহংকার আত্মপ্রত্যয়ের মধ্যে তফাৎ কি ভালো করে বুঝে নাও কথাটা। আত্ম অহংকার মানে আমি একটা জিনিস পারি, ধরো আমি বায়োলজি সাবজেক্টটা খুব ভালো পারি এবং সেটা আমি কখনো পড়ি না। কারণ আমার মধ্যে আত্ম অহংকার আছে যে ও সাবজেক্ট আমি পারি। ঠিক আছে? এটাকে বলে আত্ম অহংকার। আত্মপ্রত্যয় কাকে বলে? আত্মপ্রত্যয় হচ্ছে আমি বায়োলজিটা পারি, ঠিক আছে, কিন্তু সেই বায়োলজিতে আমি আরও নতুন কি কি জিনিস বায়োলজি থেকে শিখতে পারি। এই রকম মনোভাবনা চিন্তাভাবনা যাদের থাকে তাদের বলা হয় আত্মপ্রত্যয়। তাহলে আত্মপ্রত্যয় তোমরা রাখো, আত্ম অহংকার রেখো না। ওকে, আচ্ছা, তাহলে এই কাট অফ দেখে ভয় করতে হবে না, চেষ্টা করতে হবে কিভাবে এটাকে জয় করতে পারি। হ্যাঁ, দেখো পরের বছর গিয়ে কাট অফটা কমেও যেতে পারে। এমন কাট অফ কিন্তু 2015 সালেও হয়েছিল। 2015 সালে ওই সময় কিন্তু একটু হাই লেভেলের কাট অফ গিয়েছিল, তোমরা দেখে নিতে পারো। 2015 সালের তুলনায় কিন্তু 2018-19-এর কাট অফ কিন্তু কম। তাহলে যেবার প্রশ্ন একটু সোজা করে ফেলে তখন কাট অফটা হাই হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল ব্যাপার। তো কাট অফ নিয়ে আলোচনা হয়ে গেল। এই কাট অফের আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো যারা করোনি এখনও। ওকে, আচ্ছা, এবার আমি বলি এখন কথা ওঠে যে হোয়াট টু ডু। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমি এখানে 8খানা পয়েন্ট লিখে রেখেছি, খুব ভালো করে বুঝবে। নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে, রিড রেফারেন্স বুকস ফার্স্ট। দেখো সবাই বলবে মাদার বুক আগে পড়ো। মাদার বুক কোনগুলো? যেগুলো ইংরাজি ভার্সানের বই আমি করে দিয়েছি। ঠিক আছে? আমি বুক লিস্টে যে বইগুলোকে মাদার বুক বলেছি, তোমরা দরকার পড়লে বুক লিস্টের ভিডিওটা দেখে নেবে। তো মাদার বুক তো তোমাকে পড়তেই হবে, কিন্তু শুনে রাখো মাদার বুক পড়ার আগে রেফারেন্স বইগুলোকে তুমি প্রথমে আগে পড়ো। রেফারেন্স বই কোনগুলো? আমি তোমাদের বলেছিলাম যে তুলসী প্রকাশনীর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, বা মাধ্যমিক লেভেলের যে বইগুলো পাওয়া যায়, বা বাংলাতে লেখা যে কোনো বই। মাদার বুকগুলো সব ইংরেজিতে লেখা, যেমন পলিটি,
ইন্ডিয়া মানে এম লক্ষ্মীকান্ত স্যারের পলিটি, তারপর মাজিদ হোসেন স্যারের ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর রমেশ সিং স্যারের ইন্ডিয়ান ইকোনমি, এগুলো হচ্ছে মাদার বুক, ঠিক আছে। তারপরে স্পেকট্রামে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো হচ্ছে মাদার বুক। এই মাদার বুকগুলোকে পড়ার আগে তুমি রেফারেন্স বুকগুলোকে পড়ো, অর্থাৎ যে বইগুলো তোমার মাতৃভাষায় লেখা হয়েছে সেই বইগুলোকে আগে পড়ো। যেমন তোমার মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে তুমি বাংলার রেফারেন্স বইগুলো পড়ো আগে। কেন? মাদার বুক পড়ার আগে রেফারেন্স বুক পড়ে নিলে মাদার বুকটা পড়তে তোমার সুবিধা হবে, বোঝা গেল? তাহলে রেফারেন্স বুকগুলোকে আগে পড়ো, থরলি বই পড়ো, থরলি, ঠিক আছে। আচ্ছা, দেন রিড মাদার বুকস। রেফারেন্স বুক যখন একবার পড়া হয়ে গেল, দেখো রেফারেন্স বুক যদি তুমি পড়ে ফেলো তাহলে কী হচ্ছে, তুমি সেই চ্যাপ্টারটার সম্পর্কে একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছ। যখনই সেই চ্যাপ্টার সম্পর্কে তুমি একটা কনসেপ্ট পেয়ে গেলে তখনই তুমি মাদার বুক পড়তে শুরু করলে, তাতে কি হলো, তাতে তোমার প্রিপারেশনটা আরও ভালো হয়ে গেল। ওকে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট দেখো, মাদার বুক পড়তে গেলে তোমাকে কী করতে হবে, আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা টপিকের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। যদি কোনো কনসেপ্ট তুমি না বোঝো, গুগল করো, গুগলে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল, সেখান থেকে দেখো, যেখান থেকে খুশি, বা আমাকে জিজ্ঞেস করো, বা আমি এখানে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো থেকে কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে মাদার বুক পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে কী করবে, চ্যাপ্টার ওয়াইজ তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই কনসেপ্টটাকে আন্ডারস্ট্যান্ড করবে, ঠিক আছে, কনসেপ্টটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করবে, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট 4 নম্বর পয়েন্টটা, ঠিক আছে। কনসিডার ইয়োরসেলফ অ্যান এক্সামিনার, নিজেকে একজন পরীক্ষক হিসাবে বিবেচনা করো। তুমি যখন বইটা পড়ছো, বই পড়ার সময় নিজেকে একজন পরীক্ষক হিসাবে কল্পনা করো নিজেকে। দেখো, যখনই তুমি নিজেকে একজন পরীক্ষক হিসাবে কল্পনা করবে তখনই তুমি দেখবে যে তুমি একজন এক্সামিনার হলে ওই চ্যাপ্টার থেকে বা ওই কনসেপ্ট থেকে তুমি কী কী প্রশ্ন করতে পারো। যখনই তুমি এই নিজেকে একজন পরীক্ষক হিসাবে ভাবতে পারবে তখনই দেখবে যে তোমার প্রিপারেশনটা আরও ভালো হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলেছি? তাহলে কনসিডার ইয়োরসেলফ অ্যান এক্সামিনার, তুমি যখন কোনো সাবজেক্ট পড়ছো, কোনো চ্যাপ্টার পড়ছো, তখন ওই চ্যাপ্টারে নিজেকেই একজন এক্সামিনার ভাবো যে আমি যদি কাউকে পরীক্ষা নিই তো এই চ্যাপ্টার থেকে আমি কী কী প্রশ্ন দিতে পারি। তো এই ধরনের কনসেপ্ট নিজেকে একজন এক্সামিনার হিসেবে ভাবতে শুরু করো, দেখো তোমার প্রিপারেশনটা 100% গ্রো করবে। ওকে, 5 নম্বর পয়েন্ট, মেক ইউর নোটস। তাহলে তুমি যখন নিজেকে পরীক্ষা হিসেবে কল্পনা করবে তখন তুমি দেখবে যে তোমার প্রপারলি অ্যাকচুয়ালি কোন কোন পয়েন্টগুলোকে তুলে নিতে হবে যেখান থেকে এক্সামিনার কোয়েশ্চেন করতে পারে। আর এর জন্যে তোমাকে কিসের হেল্প নিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো তোমাকে সলভ করতে হবে, যে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোয়েশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে এসছে এগুলো তোমাকে জানতে হবে। তার জন্য মার্কেটে বহু বই অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চাও আমাকে ডেসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদেরকে একটা বইয়ের ফার্দার একটা লিস্ট তৈরি করে দেবো। ওকে, আচ্ছা তাহলে মেক ইউর নোটস, তোমার নিজের নোটস তৈরি করো, কোনো জায়গা থেকে স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করার দরকার নেই, আমি আবার বলছি, নিজের মতন করে নিজে বই পড়ে নিজের নোটটা তৈরি করো। ওকে, আচ্ছা 6 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ডেইলি টেক 1 মক টেস্ট। দয়া করে দিনে একটা করে মক টেস্ট দাও। তোমার সাবজেক্ট পড়া হয়নি, চ্যাপ্টার পড়া হয়নি, তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু ডেইলি যদি তুমি একটা করে মক টেস্ট দাও তুমি বুঝে যাবে যে কোন চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন আসে। তাহলে প্রশ্নের প্যাটার্নটা তুমি যদি না বোঝো তাহলে বই পড়ে তোমার সেরকম কোনো লাভ হবে না। তাই ডেইলি যদি তুমি একটা করে মক টেস্ট দাও তাহলে তুমি বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে। তাহলে তখন যখন তুমি বই পড়বে তখন তুমি দেখবে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে এটা আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা তুমি তোমার নোটটাকে করে নিলে। তাই ডেইলি একটা করে মক টেস্ট দেওয়া কিন্তু খুবই জরুরি। ওকে, এবার এখান থেকে তোমরা আমাকে সবাই কমেন্ট সেকশনে লিখে জানাবে স্যার মক টেস্ট কোথা থেকে দেবো। শুনে নাও, যেহেতু WBCS একটা অফলাইন এক্সাম, তাই মনে রেখো অফলাইন এক্সামের জন্য তোমাকে অফলাইন মক টেস্টটি দেওয়াটা সব থেকে ভালো। কি করবে দেখো, অফলাইনে দেখবে যে কোনো বইয়ের দোকানে তুমি যদি যাও দেখবে যে বিভিন্ন পাবলিকেশান বিভিন্ন ধরনের মক টেস্টের বই বের করে রেখেছে, এবং একটা মক টেস্টের বইতে দেখবে 25টা 30টা করে সেট রয়েছে। সেরকম 4-5টা বই কালেক্ট করে নিয়ে এসো, সেখান থেকে তুমি মক টেস্ট দাও, এনাফ হয়ে যাবে, সেখান থেকেই যথেষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা একটা কথা মাথায় রেখো, মক টেস্ট দেওয়ার সময় তোমরা দেখবে যে সেইখানে একটা মক টেস্টের মধ্যে 20টি থেকে 30টি কোয়েশ্চেন থাকবে ইউনিক কোয়েশ্চেন, মানে ওই কোয়েশ্চেনগুলো তুমি বইতে কোথাও পড়োনি।
কিন্তু প্রশ্নের মধ্যে চলে এসছে। তো ওই ইউনিক কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু কখনোই মাথা ঘামাবে না। ওই কোয়েশ্চেনগুলোকে তোমরা কি করবে না, আলাদা করে তোমাদের খাতায় নোট করে রাখবে। তোমাদের একটা নোট থাকবে ইউনিক কোয়েশ্চেন বলে, এক একটা সাবজেক্টের জন্য এক একটা ইউনিক কোয়েশ্চেনের নোট করে রাখবে। যখনই দেখবে যে এটা একটা ইউনিক কোয়েশ্চেন, এটা কোনো আমার বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না, এটা শুধুমাত্র এখানেই অ্যাভেলেবল বা গুগল করলেই অ্যাভেলেবল হচ্ছে, সেই সমস্ত জিনিসকে আলাদা একটা খাতায় নোট করো। ওই ইউনিক কোয়েশ্চেন নিয়ে মাথা ঘামাবে না। ওই ইউনিক কোয়েশ্চেনের জন্য আলাদা করে আবার বই কিনে আলাদা করে পড়ার কোনো দরকার নেই। ইউনিক কোয়েশ্চেন যেটা সেটা ইউনিকই হয়, ওটাকে সমস্ত বই থেকেই পড়তে হবে, এর কোনো মানে হয় না। ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ। তুমি যে দৈনিক মক টেস্টটা দিচ্ছ, সেই মক টেস্টটা একটু অ্যানালাইজ করো যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, যে যা জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে একটু রেকটিফাই করো। ওকে? আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে রিড এমসিকিউজ উইথ প্রপার এক্সপ্লানেশন। তোমরা এমসিকিউ সেই বই থেকেই পড়ো যে বইতে ওই এমসিকিউ সম্পর্কে 2-4টে লাইন লেখা আছে। মানে শুধুমাত্র তুমি এমসিকিউ মুখস্থ করে যাচ্ছ, এতে কিন্তু তোমার কোনো লাভ হবে না, বরঞ্চ এটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। প্রাণঘাতী কেমন? দেখো, তুমি 10,000 এমসিকিউ মুখস্থ করে ফেললে, ঠিক? এবার মাস 2 পরে গিয়ে তুমি দেখবে যে তোমার প্রশ্ন সামনে যখনই আসছে, তুমি দেখছো যে সবকটা অপশানের উত্তরই তুমি জানো। মানে অপশানে যতগুলো আনসার লেখা রয়েছে, প্রত্যেকটা আনসারই তোমার মাথার মধ্যে আসছে, কিন্তু তুমি বুঝতে পারছো না যে এটার উত্তর কোনটা হবে। তাই এমসিকিউ পড়লে শুধু এমসিকিউ পড়বে না, সেই সমস্ত বই থেকে এমসিকিউ পড়বে যে সমস্ত বইতে এমসিকিউ এর কী আছে না, এমসিকিউ এর প্রপার এক্সপ্লানেশন করা রয়েছে। ওকে? তো সেরকম আমি 2টো বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো বই দুটি। ওকে? তাহলে এমসিকিউ কোথা থেকে করবে, এমসিকিউ কোয়েশ্চেন কোথা থেকে আনসার করবে বা কোথা থেকে পড়বে, সেরকম 2টি বই আমি সেরকম 2টি বইয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেইখান থেকে তোমরা বই দুটিকে কিনে নিতে পারো। ওকে? ক্লিয়ার হলো? তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। ভয় পাওয়ার দরকার নেই, নিজের প্রিপারেশান করো। এই বছর না হলে সামনের বছর হবে, সামনের বছর না হলে তারপরের বছর হবে, কোনো চিন্তা নেই। পড়তে থাকো, মনোযোগ দিয়ে পড়তে থাকো এবং নিজেও পড়ানো শুরু করো। তুমি যে কনসেপ্টটা জানো, যে চ্যাপ্টারটা তুমি যে বিষয়টা তুমি ভালো পারো, সেটা তুমি অন্যকে পড়াও। তুমি যখনই কাউকে পড়াবে তখন দেখবে তোমার জ্ঞানের পরিধিটা আরও বাড়ছে। শিক্ষা বন্টন করলে শিক্ষা বাড়ে, ঠিক আছে? কমে না। বুঝতে পারলে? ঠিক আছে, তো এই পর্যন্তই কথা বলে তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকে শেষ করলাম। ওকে? আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে? থ্যাংক ইউ।